শুধু দর্শক মণ্ডলী, আমি জাতীয় প্রেস ক্লাবের সামনে এবারও ঈদুল আজহার নামাজ পড়ে প্রত্যেক বছরের মতো যেভাবে দাঁড়াই, এবারও জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছি আমার পিতা ও ভাই হত্যার বিচারের দাবিতে। আসলে আজ প্রায় 20 বছর হতে চলল আমরা এই বিচারের কোনো কুল কিনারা পাচ্ছি না। বিশেষ করে 2006 সালে আমার পিতা হত্যা হয় কুষ্টিয়া জেলার খুকসাতে নিজ বাড়িতে। খুনিরা, দুষ্কৃতিকারীরা, সন্ত্রাসীরা, এই বীর মুক্তিযোদ্ধা এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনকারী রকনউদ্দিন জামান লক্ষণ আমার পিতা তাকে জবাই করে হত্যা করে। অথচ প্রশাসন সবই জানে, কিন্তু বিচার হয় না। বিচারের বাণী আজও নীরবে নিবৃত্তে কাঁদে। আমরা দেখতে পাচ্ছি এভাবে আমাদের যে দাবি সেগুলো আমরা এভাবে ব্যানারে দিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশবাসীকে, জনগণকে, প্রশাসনকে জানানোর জন্য চেষ্টা করে আসছি আজ প্রায় 20 বছর। কিন্তু এই মানববন্ধনে এসেও আমাদের অনেক বাধা আছে। এই জাতীয় প্রেস ক্লাবেই সাকাত নামে একজন, সে বিভিন্ন সময় কাছে প্রলোভন দিয়ে বেড়াইছে, কিন্তু পরে দেখা গেল সে খুনির লোক। সে আমাদের আরও ক্ষতি করার চেষ্টা করে। পাশাপাশি এই জাতীয় প্রেস ক্লাবের ইমাম মনির, যার নাম, সেও দেখা গেল যে আমার সাথে মেশে আপনত্ব দেখিয়ে, কিন্তু সে আসলে ক্ষতি করার ইচ্ছায় থাকে এবং করছেও তাই। কোথায় থাকি, কোন জায়গায় থাকি, আমি কোন মেসে ভাড়া থাকি, সেখানে পর্যন্ত সে তার লোক পাঠিয়ে দিয়েছে এবং আমি যাতে না থাকি, আমার যাতে ক্ষতি হয় সেই চেষ্টা করেছে। এই ধরনের অনেক লোক আছে, যেমন জাকির প্রেস ক্লাবে, তাদের একটা সংঘবদ্ধ একটা গ্রুপ আছে। এরা আমাদের সবসময় পিছু লেগে আছে আমরা যাতে এই বিচারের দাবি না জানাই। আসলে এতেই মনে হয় যে কিছু কিছু ক্ষেত্রে সন্ত্রাসীদের হাত বিভিন্ন রকম জায়গায় মিশে আছে। এগুলো যেহেতু দীর্ঘদিন ধরে আমি চলছি, তাদের সাথে মিশছি, সে কারণেই এই জিনিসগুলো আমি এখন স্পষ্ট আকারে বলতে চাচ্ছি এবং বলে যাচ্ছি। কারণ দেশে যেন ন্যায় বিচার আসছে ধীরে ধীরে, এবং ন্যায় বিচার হলে আমার মামলাটিও আবার রুজু হবে, তখন এদের নামও আসবে, তখন আমি বিচার পাব। এখানে ঢাকাতে মোহাম্মদ উসমান আলী, এক্সেল ডেভেলপার মালিক, সেও এর সাথে জড়িত এবং তার সাথে বেশ কিছু এলাকার লোক জড়িত আছে। এবং সেখানে গিয়ে আমি দেখতে পেরেছিলাম কিছু টুপিওয়ালা, দাড়িওয়ালা লোক, তারা একেবারে হুজুর বেশে, কিন্তু সেখানে থেকে সে এমনভাবে ঘিরে আমাকে আটকে রাখলো, তখন আমি বাধ্য হয়ে সে 3টে খালি স্টাম্প আনলো এবং সেই স্টাম্পে আমাকে স্বাক্ষর নিয়ে তারপরে সে ওখান থেকে আমাকে বিদায় জানালো। তার আগ পর্যন্ত নয়। তাতে বোঝা যায় যে তার একটা মাফিয়া চক্র এখানে আছে। যেহেতু সে আমার এলাকার লোক, রাজনৈতিক প্রতিপক্ষ সে কারণে, যেহেতু একই এলাকায় আমরা একই সাথে নির্বাচন করেছিলাম, উপজেলা চেয়ারম্যানে, মেয়রে, উপজেলা চেয়ারম্যানে লাস্ট তার সাথে আমি প্রতিদ্বন্দ্বিতা করি। আসলে তারা আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ। দলের মধ্যেই যেহেতু বিভ্রান্ত আছে, আমার ভাইয়ের অনেক রাজনৈতিক শত্রু আছে। এইভাবে আমি এটা বলতে চাই যে আইনে এই উসমান আলীকেও ধরা হোক, আদালতে তাকে তোলা হোক এবং রিমান্ডে তাকেও নেওয়া হোক। তখনই বোঝা যাবে যে ওখানে কেন এসেছিল, স্টাম্পে কেন সই করলো। আমি স্টাম্প ফেরত চাই।
এবং সেখানে যারা যারা ছিল তার ভিতরে একজন ছিল অ্যাডভোকেট ফিরোজ, সে ওই এলাকার সিদ্দিক মোল্লার স্বাস্থ্যশালা। এরকম আরও অনেকে ছিল। উসমান আলীর ছেলে ছিল, এই ডেভেলপার কোম্পানির মালিক উসমানের আরও লোকজন ওখানে ছিল, কিছু অপরিচিত লোকজন ছিল। এভাবে কেন স্টাম্পে স্বাক্ষর করে নিল আমার সন্দেহ হয়। আজ পর্যন্ত স্টাম্প সে ফেরত দেয়নি, তার মানে তার উদ্দেশ্য মোটেই ভালো নয়। আমি তাকে এই কেসের আসামি করতে চাই এবং তাকে ধরে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলেও আমার ভাইয়ের অনেক তথ্য এখানে বেরিয়ে আসবে, খুনিদের অনেক তথ্য বেরিয়ে আসবে, আমার বাবা ভাই হত্যার তথ্য বেরিয়ে আসবে, আমাদের বাড়ি ঘরদোর ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর, লুটপাট, স্বর্ণসহ নগদ অর্থসহ লুটপাট, এই হত্যার অনেক রহস্য বেরিয়ে আসবে। অতএব এই উসমান আলীকেও আমি এখানে আসামি করতে চাই এবং তাকে গোয়েন্দাদের মাধ্যমে, প্রশাসনের মাধ্যমে ধরে তাকে জিজ্ঞাসাবাদ করাতে চাই। তাহলে পারেও অনেকটা আমি তথ্য পাবো আশা করি। যেগুলো আমি নাম বললাম এরা প্রত্যেকেই ষড়যন্ত্রকারী। যেমন আমার এলাকার আব্দুল ওহাব সাবেক এমপি, আমার এলাকায় সাবেক পৌর মেয়র খলিলুর রহমান, এরা আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ ছিল। এইসব হত্যা, খুন, লুটপাটের সাথে তাদের হাত থাকতে পারে। এটা কোনো রকম মানে তাদের ধরে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করলেই এই ষড়যন্ত্রকারীদের অনেক কিছু বেরিয়ে আসবে। যেমন মিন্টু ঝিনাইদহ জেলার, সে এখন কারাগারে আছে। সেও একসময় আমাদের টেন্ডার ড্রপ করতে দিত না, আমার ভাইয়ের ঘাড়ে ধাক্কা দিয়ে সে এলজিডি ভবন থেকে, ঝিনাইদহ থেকে বের করে দিয়েছিল। এরকম অনেক নাম আছে আমি যেগুলো বলতে পারবো। যেমন বিএনপির একজন আছে সাজ্জাদ, ছাত্র দলের সভাপতি ছিল, সে ছিল আব্দুল ওহাবের ভাইস্তে সাহেব আলী, এরকম আমজেদের ছেলে ফিরোজ, এরকম অনেকেই আছে, অনেকের নামই আসবে। এরা ষড়যন্ত্রকারী, এরা খুনিদের সাথে সম্পৃক্ত আছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এরা আসামি করতে হবে এদেরকে। পাশাপাশি এরকম আরও আছে ঝিনাইদহ, একজন হলো লিটন, সেও এলজিডি ভবনে মশিয়ারের লোক ছিল। সে আমাদেরকে গায়ে ধাক্কা দিয়ে বের করে করে দিত এবং অপমানই করত। এই লিটন 100 মার্কেট, সে বিরাট টেরর। সাবেক এমপি মশিউর রহমান মারা গেছে এবং তার সে দক্ষিণ হস্ত ছিল, ডান হাত বাম হাত ছিল, এলজিডি টেন্ডারবাজি লুটপাট করে খেত। এরকম শাহজাহান নামে একজন আছে, শাহজাহান ওখানে বিএনপির যুব দলের নেতা। সেই শাহজাহান একসময় আমাকে টেন্ডার ড্রপের কারণে ঝিনাইদহ সদরে সে এসে আমার গায়ে আঘাত করে। তা এরকম অনেক বিষয় আছে। যেহেতু এখানে বিএনপির প্রতিপক্ষ আছে, ছোট মসজিদ, বড় মসজিদ, তাদের নেতৃত্ব এবং এরাই হলো সন্ত্রাসীদের ওই এলাকার গডফাদার। এবং এদের সাথে মিন্টু গংরাও থাকতো, কারণ এই মিন্টু, ছোট মসজিদ, বড় মসজিদ, শাহজাহান, ওয়াব গং, এরাই খলিল গং, এদের একসময় যেহেতু রাজ্য তো তারা করতো, তারাই মিলে ঝিলে অবৈধ অস্ত্রধারী এবং তাদেরকে নিয়ে তারা ওই এলাকায় টেন্ডারবাজি করত এবং তারাই এইভাবে আমাদেরকে অপমানিত করত, টেন্ডার ড্রপ করতে দিত না। এইরকম অনেক ঘটনা আছে। অতএব এরাও, এখন আমরা মুখ খুলছি, আগে আমরা মুখ খুলতে সাহস পেতাম না এদের কারণে, যেহেতু অবৈধ অস্ত্রধারী এবং অবৈধ অস্ত্র নিয়ে তারা এই কাজগুলো করত। যে কারণে যখন তখন যাকে তাকে তারা মেরে ফেলতে পারে, হত্যা করতে পারে। আমার দু ভাইকে, আমি সহ আমার ভাই, এই দুই ভাইকে আমাদেরকে ধরে 100 পানি উন্নয়ন বোর্ডের শৈলকুপা, সেখানে নিয়ে যে আমাদেরকে একটি ঘরে আটকে সেখান থেকে শিডিউল ছিনিয়ে নেয়। ইউনোর রুম থেকেও আমাদেরকে নাজেহাল করে। এরকম অনেক ঘটনা আছে। এই জন্য আব্দুল ওহাব গং এখানে সরাসরি জড়িত। এই দুষ্কৃতিকারীরা, এই সন্ত্রাসীরা, এবং এদেরকে ধরলে পরেই এই ওহাবকেও আসামি করতে হবে। ওর ভাইস্তে, ওর সুমন্দি ওয়াজেদ আলী, এরা সরাসরি এদের ওই এলাকার আন্ডারগ্রাউন্ড লোকের সাথে ওদের উঠা বসা এবং আন্ডারগ্রাউন্ডের সাথে, অবৈধ অস্ত্রধারীদের সাথে
চরমপন্থীদের সাথে ওদের যোগাযোগ। ওলিয়ার নামে একজন চরমপন্থী, সে ছিল আব্দুল ওহাব এবং খলিলের দক্ষিণ হস্ত, তাদের দিয়ে সব অপকর্মগুলো করে বেড়াতো। এরকম অনেক নাম আছে, আমি এখন অত বলতে পারবো না। তবে আদালতে শরণাপন্ন যখন হব তখন সব নামগুলোই আমি বলবো এবং একে একে এদেরকে ধরে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলেই সব রহস্য বেরিয়ে আসবে, টাকা পয়সার খোঁজ বেরিয়ে আসবে এবং হত্যার রহস্য বেরিয়ে আসবে, কারা কারা এই কাজের সাথে জড়িত ছিল সব বেরিয়ে আসবে। কারণ ওরা আমাদেরকে ঘরে থাকতে দিইনি, কখনো মিথ্যে মামলা দিয়ে হয়রানি করতো, জেল জুলুম ডিটেনশন দিত, আমার ভাইকে ডিটেনশন পর্যন্ত দিয়েছে। এবং জেনারেল আজিজ সাহেবের আমলে তখন আমার ভাইকে ধরে এবং ধরে নিয়ে আসে, তাকে আটকিয়ে রাখে রাতের বেলায়। অতএব তখন শৈলকুপা কলেজে নিয়ে এবং সেখানে তারা আস্তানা করেছিল, সেখানে নিয়ে তাকে নির্যাতন করে। তাতেই বোঝা যায় যে আজিজ গং, এই জেনারেল আজিজ গংও জড়িত ছিল এবং ওখানে আজিজ গংয়ের অনেক কর্মী আছে, তারা রাষ্ট্রদ্রোহী কাজকাম করে, তারা টেন্ডারবাজি, লুটপাট এবং কাকে কোন জায়গায় কাকে ধরাবে, কোন জায়গার থেকে কার কাছ থেকে তারা টাকা পয়সা ছিনিয়ে নেবে, এই কাজই ছিল তাদের। এখানে কিছু উঠতি বয়সী সাংবাদিকরা ছিল, এই সাংবাদিকরা তখন ওই জায়গায় আমাদেরকে বিভিন্ন রকমভাবে সেনাবাহিনীর কাছে তারা এইভাবে মিথ্যা তথ্য দিয়ে রাতে ধরে নিয়ে যেত। আমার ভাইকেও এইভাবে ধরেছিল। এই বিশিষ্ট রাজনীতিবিদ, বিশিষ্ট ঠিকাদার খন্দকার রবিউজ্জামান শিপান, তাকেও এইভাবে জেনারেল আজিজের আমলে ওই কিছু ঝিনাইদহ এবং শৈলকুপার কুসাংবাদিকতার সাথে যারা জড়িত, তাদের মাধ্যমে তাদের এই দুষ্কৃতিকারীর চিন্তা ভাবনায় এবং তাদের এই খারাপ চিন্তা ভাবনার মাধ্যমেই তাদেরকে প্রলোভন দিয়ে আমার ভাইকে ধরে। যেহেতু সে রাজনীতিবিদ, রাজনীতি করতো, অনেক টাকার লোক ছিল, এইভাবে ধরে সেনাবাহিনীতেও নির্যাতিত করে। এই নির্যাতনের আমি বিচার চাই। এই ধরনের অনেক ঘটনা আছে, সব ঘটনারই আমি আইন ও প্রক্রিয়ার মাধ্যমে আমি বিচার চাই এবং রাষ্ট্রের কাছে বিচার চাই, এদেশের প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাছে বিচার চাই। কারণ আমার বাবা ভাই হত্যা হয়েছে, আমাদের স্বর্ণালঙ্কার সহ নগদ অর্থ সহ সব টাকা পয়সা লুটপাট করে নিয়েছে, কয়টা ব্যবসা প্রতিষ্ঠান ভেঙেছে এবং নগদ অর্থ লুটে নিয়েছে, ফলজ কাঠের গাছ কেটে নিয়েছে, আমাদের সর্বশান্ত করেছে, আমাদের কয়েকশো কোটি টাকার ক্ষতিপূরণ নগদ অর্থ সহ করেছে। এই সব গংদের মাধ্যমে হয়েছে। আমি এদের বিচার চাই। সরোয়ার গং, নেকবার গং এবং ওই এলাকার কসাই শাহিন গং, সামুদ্দিন গং, মোহিত মাস্টার এবং মোহিত মাস্টারের কয়টি ভাই তারা কসাই, তারা জাইলে মতিন, ফজলু মাস্টার, এরকম বাবলু মাস্টার, অনেকেই এর সাথে জড়িত আছে। এদেরকে ধরে একে একে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলেই, আইন শৃঙ্খলা বাহিনী যদি এদেরকে ধরে এবং জিজ্ঞাসাবাদ করে তাহলে সব বেরিয়ে আসবে। এবং আমার সন্দেহ হয় ডাঙ্গিপাড়া আক্কাচালি, আমি কেন সেখানে কোন প্রলোভনে কিভাবে কেমনে গেলাম কেমনে আসলাম, এত মিল, টাকা পয়সা সবই নিল, কাজ করলাম, ঘুরলাম ফিরলাম, অথচ আমি সেদিনকেও তার বাসায় ডাঙ্গিপাড়া, অথচ রমজান মাস, ওই সময় আমার ভাইকে বাড়িতে নৃশংস নির্মমভাবে কুপিয়েছিল। আমি তখন আমার মা দেখি মাইক্রো নিয়ে আমার ভাইকে নিয়ে এসেছে, মনে হচ্ছে যেন একটা লাশ মারা যাচ্ছে। তাৎক্ষণিক আমরা ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যাই, অনেক রক্তর প্রয়োজন ছিল, রক্ত দেওয়া হয়। তারপরে আমরা ঝিনাইদহ থেকে নিয়ে যাই কলকাতা পেয়ারলেস হাসপাতালে। কলকাতা পেয়ারলেস হাসপাতালে নিয়ে যাই আমরা, দীর্ঘদিন ওখানে থেকে তাকে চিকিৎসা দিয়ে সুস্থ করে আমরা বাড়িতে ফিরে আসি, বাংলাদেশে ফিরে আসি, দেশে ফিরে আসি। কারণ এই ইন্ডিয়াতে, ভারতে আমরা পেয়ারলেস হাসপাতালে চিকিৎসা করানোর পরে ফিরে আসি। কিন্তু সেই আক্কাচালি আমার কাছ থেকে, আমি তার ছেলেকেও নিয়ে গেছিলাম সঙ্গে, তারা পরিবার সহ কান্নাকাটি করতো, যেহেতু তার ছেলের হার্টের সমস্যা ছিল। আমি নিজেই পাসপোর্ট করেছিলাম, আমার বড় ভাইকেও নিয়ে গেছিলাম, আমি নিজে পাসপোর্টের খরচ করে, টাকা পয়সা দিয়ে খরচ করে আমার ভাইয়ের সঙ্গে নিয়ে গেলাম। কিন্তু সেই পাসপোর্টটাও তাদের হাতে, এখনও আমার কাছে চাইলে তারা দেয় না।
আমার সন্দেহ হয় যে তারাও কি এইসব খুনির সাথে জড়িত আছে কিনা। এবং সেখানে আমি দেখতাম এই এলিট এবং ওই কসাই সামুদ্দিন ওই আক্কাসের কাছে সে কাউন্টার মাস্টার গাড়াগঞ্জ ওখানে বসে বসে আলাপ করতো। কি আলাপ করতো আল্লাহ জানে। তাহলে কি এইসব মিশনের সাথে তার যোগসাজশ ছিল কিনা, এটা আমার সন্দেহ হয়। এই জন্য আইনে, আদালতে এবং রিমান্ডের মাধ্যমে আমি দেশের প্রচলিত আইনের মাধ্যমে এবং বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে আমি ন্যায় বিচার চাই। আমি খুনিদের ফাঁসি চাই, পরিষ্কার কথা। আমি এখানে কাউরে ছাড় দিতে রাজি নয়। যারা খুনি তাদের দেশের প্রচলিত আইনে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে প্রকৃত খুনিদের আমি ফাঁসি চাই। আমাদের নগদ অর্থ যা লুফে নিয়েছে আমি তা ফেরত চাই। আমি ওই সময় ঢাকা আসার আগেই ঝিনাইদহ সদরে মানববন্ধন করি এবং ঝিনাইদহ প্রেস ক্লাবের সংবাদ সম্মেলন করি। এই সংবাদ সম্মেলনের ছবি এখানে দেওয়া আছে এবং এখানে পত্রিকায় যেসব ছবি ছাপা হয় সেসবও এখানে দেওয়া আছে, আমি সেগুলোও দেখাচ্ছি। অথচ বিচার নাই। এ বিচার কোথায় গেলে পাবো আমরা? আমরা এখনও কেঁদে কেঁদে মরি। এই বিচার যেন আমরা এই রাষ্ট্রের হাতে পাই। রাষ্ট্রের দায়িত্ব প্রত্যেক জনগণের ন্যায় বিচার পাবার এবং সে ন্যায় বিচার যাতে করে, আমরা এই ন্যায় বিচারের জন্যই আজও জাতীয় প্রেস ক্লাবে এই ঈদুল আজহার দিনে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা দাঁড়িয়েছি এবং ন্যায় বিচার পাবার প্রত্যাশায় রাষ্ট্রকে জানান দেওয়ার জন্য। আমরা ন্যায় বিচার চাই, খুনিদের ফাঁসি চাই। জাতীয় প্রেস ক্লাবের সামনে, রাজধানী ঢাকা। আমি খন্দকার মাসুদুজ্জামান।